দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের। এরপর জানিয়ে দিব নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে হুসাইন দিবস পালিত, উঁচু ভবনে উড়ল হুসাইনি পতাকা। এদিকে পাকিস্তানের সেনানিবাসে হামলা পাল্টা হামলায় নিহত 18। এরপর জানিয়ে দেব ফের 10 দিনের রিমান্ডে ইমরান খান। আরও জানিয়ে দিব উত্তর কোরীয় এক কূটনীতিক পালিয়ে দক্ষিণে। সর্বশেষ জানিয়ে দিব শরণার্থীদের পুনর্বাসনে পৃষ্ঠপোষক দেশগুলোর সহায়তা প্রয়োজন বলেছে জাতিসংঘ মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। পরিকল্পনার অংশ হিসেবে এখন হামাসের শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার 16 জুলাই একটি আরব সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের তৃতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। লন্ডন ভিত্তিক আশরাক আল আসওয়াদ নামের এই আরব সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হামাসের উচ্চপদস্থ নেতাদের পাশাপাশি যারা 7 অক্টোবরের হামলা রকেট ছোড়ার কাজ করেছেন তাদেরও হত্যা করার চেষ্টা চালাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি যারা হামাস, আল কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদ এবং অন্যান্য গোষ্ঠীর সদস্যদের বেতন দেওয়ার কাজটি করছে তাদের উপরও হামলা চালাবে দখলদার ইসরায়েলি বাহিনী। এছাড়া কয়েকদিন আগে গাজা সিটির সাধারণ মানুষকে ইসরায়েলিরা সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল মূলত হামাসের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ করে তুলতে। ইসরায়েলিদের ধারণা এভাবে বারবার সরে যাওয়ার নির্দেশনা দিলে গাজার সাধারণ মানুষ হামাসের উপর বিরক্ত হবে। তাদের মধ্যে একটি ধারণা তৈরি হবে যে হামাসের কারণে তারা এমন দুর্ভোগে পড়েছেন। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে হুসাইনি দিবস পালিত, উঁচু ভবনে উড়ল হুসাইনি পতাকা। শোকাবহ আশুরা উপলক্ষে আমেরিকার মুসলমানরা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ইমাম হুসাইন দিবস পালন করে কারবালার শহীদদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। পার্সটোটে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউ ইয়র্কে বসবাসরত শিয়া মুসলমানরা আশুরার অন্যান্য শোকানুষ্ঠান পালনের পাশাপাশি কারবালা ও ইমাম হুসাইন এর বিপ্লবী আদর্শ প্রচারের জন্য মুহররমের প্রথম রোববার ইমাম হুসাইন দিবস পালন করেন। দিনটি উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার সুউচ্চ ভবনগুলোতে ইয়া হোসেন লেখা পতাকা ওড়ানো হয়। এবছর ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ সহ আমেরিকায় বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরা নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তায় একত্রিত হয়ে ইমাম হুসাইন দিবস উদযাপন করেন। সেখানে তারা দুপুর ও সন্ধ্যায় জামাতে নামাজ আদায় করেন এবং ইমাম হুসাইন ও তার বিশ্বস্ত সঙ্গীদের জন্য শোক প্রকাশ করেন। পাকিস্তানের সেনানিবাসে হামলা পাল্টা হামলায় নিহত 18। পাকিস্তানে এক সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনীর 8 সদস্য নিহত হয়েছেন। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 সেনানিবাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এই হামলার পর পাল্টা অভিযানে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার ভোররাতে 52 সেনানিবাসে 10 জন সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাতে বাধা দেয়। এই সময় সন্ত্রাসীদের একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সেনানিবাসের দেয়ালে ধাক্কা দিলে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আটক সৈন্য নিহত হন। ফের 10 দিনের রিমান্ডে ইমরান খান।
পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত। তার বিরুদ্ধে সারওয়ার রোড, গুলবার্গ, রেসকোর্স, সাদমান, মুঘলপুরা এবং মডেল টাউন সহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় এই রিমান্ড দেওয়া হয়েছে। খবর সামা টিভির। ইমরান খানকে ব্যক্তিগতভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করায় তাকে একটি ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল। শুনানিতে ইমরান খান জানান, তিনি 9 মের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছে এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। 9 মের দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, আমার 28 বছরের ইতিহাসে আমি কখনো সহিংসতায় উস্কানি দেইনি। এর আগে রোববার ইমরান খান তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। উত্তর কোরিয়ায় এক কূটনৈতিক পালিয়ে দক্ষিণে কিউবায় নিযুক্ত একজন উচ্চপদস্থ উত্তর কোরীয় কূটনীতিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছেন। দক্ষিণ কোরিয়ায় গোয়েন্দা সংস্থা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে। বিশেষ রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করা এই কূটনীতিককে 2016 সালের পর থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা সবচেয়ে উচ্চপদস্থ উত্তর কোরীয় কূটনীতিক বলে ধারণা করা হচ্ছে। সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই কূটনীতিক নভেম্বর মাসে পালিয়ে এসেছিলেন। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সাধারণত প্রকাশ পেতে কয়েক মাস সময় লাগে, কারণ আনুষ্ঠানিকভাবে একীভূত হওয়ার আগে দক্ষিণ কোরিয়ার সমাজ সম্পর্কে তাদের কোর্সে অংশ নিতে হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে আসা এই কূটনীতিক কিউবায় উত্তর কোরিয়ান দূতাবাসে রাজনৈতিক বিষয়ক দায়িত্বে ছিলেন। এনআইএস এ বিষয়ে বিবিসিকে নিশ্চিত করেছেন। চোসুন ইলবো পত্রিকা জানিয়েছে, তারা 52 বছর বয়সী এই কূটনীতিক রি ইল কিউ এর সাক্ষাৎকার নিতে সক্ষম হয়েছে। তিনি উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে পালিয়ে এসেছে। শরণার্থীদের পুনর্বাসনের পৃষ্ঠপোষক দেশগুলোর সহায়তা প্রয়োজন বলেছে জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আত্মমর্যাদার সাথে জীবন পুনর্গঠনের সক্ষমতার জন্য শরণার্থীদের বৈশ্বিক সংহতি প্রয়োজন। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস 2024 উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, উদার আশ্রয়দাতা দেশগুলো বেশিরভাগ নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোর শরণার্থীদের সমাজ ও অর্থনীতিতে পুরোপুরি অন্তর্ভুক্ত করার জন্য সহায়তা প্রয়োজন। তিনি বলেন, শরণার্থীরা সুযোগ পেলে তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে, তবে তাদের সমান সুযোগ এবং চাকরি, আবাসন